ভাই আমি আজকে সারাদিন বাইরে ছিলাম। আপনাদের কারাদণ্ড দেওয়া হবে তারা। দিয়ে দেন, ওইখানে বসে ভাই রিল্যাক্সে থাকা যাবে। ইম্পর্টেন্ট একটা টপিক এবং কি খুবই ইম্পর্টেন্ট। সো আমরা আজকে ফাংশনাল স্টেটমেন্ট দেখব। অ্যাজ ইউজুয়াল আমাদের একটা ফোল্ডার প্রয়োজন, অলরেডি আমরা একটা ফোল্ডার আমাদের বানানো আছে লাস্ট ক্লাসে। এইটাকে আমরা কোড এডিটরে আমাদের ওপেন করে নিচ্ছি একটু। ভিএস কোড হেলি করে না কয় কাকা। ওপেন ফোল্ডার এন্ড আমাদের ডেস্কটপের মধ্যে জেএস ফোল্ডারটাকে ওপেন করে নিচ্ছি। এ তো অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে হচ্ছে এইচটিএমএল ফাইল আছে এন্ড আমাদের জাভা স্ক্রিপ্ট ফাইলও আছে। আমরা ফাইলটাকে দুইটা ফাইল ওপেন আছে, একটা ক্লোজ করে দিচ্ছি এন্ড একটা ওপেন রাখতেছি। সরাসরি চলে যাব জাভা স্ক্রিপ্টে। ফাংশনাল স্টেটমেন্ট প্রয়োজনের ক্ষেত্রে ফাংশনাল স্টেটমেন্ট গুলো লিখে থাকি। লাইক ফাংশনাল একটা ফাংশন কি, এই জিনিসটা আগে আমাদের একটু বুঝতে হবে ফাংশন কি জিনিস। যদি আমি এখানে একটু আপনাদেরকে দেখাই হোয়াট ইজ ফাংশন ইন জেএস, সবাই একটু নোট করতে হবে। হ্যাঁ, এ ফাংশন, আচ্ছা, ফাংশন ইজ আ সেট অফ স্টেটমেন্ট দ্যাট পারফর্মস এ টাস্ক অর ক্যালকুলেট এ ভ্যালু। আচ্ছা, ব্যাপারটা আরেকটু সহজ করে বলতে যদি চাই, ফাংশন হচ্ছে একটা সেট অফ রুলস না সরি সেট অফ ইনস্ট্রাকশন। হ্যাঁ, ফাংশন হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন যেটা হচ্ছে একটা স্পেসিফিক টাস্ককে পারফর্ম করে। আর যখন একটা ফাংশনকে কল করা হয় বা যখন একটা ফাংশনকে ট্রিগার করা হয়, একটা ফাংশনকে এর একটা আমরা হচ্ছে ফাংশন লিখে রাখি, প্রি ডিফাইন করে লিখে রাখি, এবং কি ফাংশনটাকে আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী কল করতে পারি। লাইক একটা ফাংশন এরকম ভাবে আমরা লিখে রাখছি যে ফাংশনটা হয়, ফাংশনের মধ্যে কিছু হয়তো বা কোড লিখে রাখছি, কন্ডিশন লিখে রাখছি, যেটা একটা সুইচ ক্লিক করলে, একটু মিউট করে কথা বলেন, যারা ক্লাসে জয়েন করে কথা বলতেছে। সবুজ সাহেব চুপ হয়ে গেছে এখন, আপনি কন্টিনিউ করেন ভাই। ওকে, তো যে বিষয়টা বলতেছিলাম এটা যদি আরো একটু সহজ করে ওকে, সহজ করে যদি আরেকটু এটা নিয়ে আসা যায় কথাগুলোকে। লেটস সি গ্রিক ফর গিক্স কি বলে। ফাংশন এই যে ফাংশন ইজ এ জাভা ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট, রিউজেবল ব্লক অফ কোড। রিউজেবল ব্লক অফ কোড আমি একটু লিখে দিই, আপনাদের সুবিধা হবে আপনাদের বুঝতে। টেক্সট নোটপ্যাড, হ্যাঁ নোটপ্যাড দরকার। এ নোটপ্যাড ওপেন হইলো, একসাথে দুইটা ওপেন হয়ে গেছে। block of code. Function is a reusable block of code.
যেটা আমরা বারবার ইউজ করতে পারি স্পেসিফিক কোনো টাস্কে পারফর্ম করার জন্য। মানে একটা ব্লক অফ কোড আমরা লিখে রাখলাম যে এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কল করতে পারবো, এবং কি আমরা সেটাকে স্পেসিফিক কোনো টাস্কের জন্য বারবার সেটাকে ইউজ করতে পারবো। এই এখানে যদি বাংলার যদি একটু দেখি, জাভাস্ক্রিপ্টের ফাংশন হচ্ছে একটি কার্য সম্পাদন করে যা মান গণনা। আচ্ছা, মান গণনা এটা বাংলা ওয়ার্ড আপনাদের বুঝতে অনেক কঠিন হয়ে যাবে, আমি জাস্ট সিম্পলি এক লাইনের ভাষায় যেটা লিখলাম এই লাইনটা যদি আপনারা লিখে রাখেন তাও আপনাদের হবে, বা বুঝেন মাথার মধ্যে রাখেন তাও আপনাদের হবে। ফাংশন ইজ আ রিইউজেবল ব্লক অফ কোড। ফাংশন কি জিনিস এক কথায় যদি বলতে চাই, এটা কি একটা রিইউজেবল ব্লক অফ কোড, যেটা হচ্ছে আমরা রিইউজেবল কেন বলা হয়েছে, কারণ একটা ফাংশনকে একবার লিখে আমরা সেটাকে বারবার ইউজ করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী, এবং কি সেটা বারবার আমরা ইউজ করতে পারবো, কল করতে পারবো আমাদের যে কোনো স্পেসিফিক কোনো টাস্কে পারফর্ম করার জন্য। এতটুকু বিষয় কি সবার ক্লিয়ার? ফাংশন জিনিসটা আসলে মূলত কি, এক কথায় কি বলে, কেন কিভাবে ইউজ হয়, সেটা তো আমরা এখন দেখাইনি, দেখাবো। আচ্ছা, এটা কি জিনিস, এই জিনিসটা দরকার নেই, এটাকে একটু রিমুভ করে দেই, এটাকে একটু মিনিমাইজ করে দেই। আমি একটু ফাংশনাল স্টেটমেন্ট লিখি, ফাংশনের হচ্ছে সিনট্যাক্সটা লিখি, কিভাবে লিখতে হয় বাকিটা আমি বলতেছি। আচ্ছা, আমার স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছি, রাইট? একটু রেসপন্স করবেন, না হলে বুঝি না আপনারা আছেন না নাই। জি ভাই, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। ওকে, একটা ফাংশন লেখার জন্য প্রথমত হচ্ছে আমাদের এই ফাংশনটা লেখা লাগবে, ফাংশন হচ্ছে একটা রিজার্ভ কিওয়ার্ড। জাভাস্ক্রিপ্টের মধ্যে কিছু রিজার্ভ কিওয়ার্ড থাকে যেগুলো একান্তই জাভাস্ক্রিপ্টের পার্সোনাল। লাইক আমরা একটা ফাংশনের নাম ফাংশন দিতে পারবো না, একটা ভ্যারিয়েবলের নাম ফাংশন নামে দিতে পারবো না। মানে কিছু কিছু কিওয়ার্ড থাকে, কিছু কিছু নাম থাকে, কিছু কিছু ওয়ার্ডস থাকে যেগুলো হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড। রিজার্ভ ফর হোয়াট? রিজার্ভ কার জন্য? রিজার্ভ হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য। এখন রিজার্ভ কিওয়ার্ড গুলোর মধ্যে আমরা যখন এটা নিয়ে কাজ করি, লাইক আমরা হচ্ছে যে যেরকম লেট, var, const, হ্যাঁ, এগুলো হচ্ছে কি if, এগুলো হচ্ছে সব রিজার্ভ কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের। এরকমই হচ্ছে ফাংশন হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড। ফাংশন নেম প্রথম হচ্ছে ফাংশন লিখে তারপর হচ্ছে একটা প্যারামিটার দিতে হয়, এবং কি প্যারামিটারের মধ্যে আমরা কোনো কিছু পাস করতে পারি, তারপর কি একটা কার্লি ব্রেসেস দিতে হয়। কার্লি ব্রেসেস এর মধ্যে হচ্ছে কোড টু বি এক্সিকিউটেড, কোড টু বি এক্সিকিউটেড। ওকে, কোড টু বি এক্সিকিউটেড ফাংশনের মধ্যে আমরা যে কোডটা এক্সিকিউট করতে চাই সেই কোডটা হচ্ছে এখানে ভিতরে লিখি। এখন ফাংশনের একটা নাম দিতে পারি আমরা, যে কোনো নামের ফাংশন হইতে পারে। ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করতে পারি, আপাতত প্যারামিটার দরকার নাই, ফাংশন ফার্স্ট একটা নাম দিতে হবে। লাইক আমরা দিতে পারি মাই ফাংশন, এটা ফাংশনের নাম। এন্ড ফাংশনের পরে একটা প্যারামিটার দিতে হয়, তারপর কার্লি ব্রেসেসের ভিতরে ফাংশনের যে কোডটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি সেই কোডটা আমরা লিখি। তো নরমালি আমি একটা ফাংশন লিখলাম, ফার্স্টে ফাংশন লিখতে হবে, দেন ফাংশনের নাম দিতে হবে, দেন হচ্ছে একটা প্যারামিটার দিতে হবে, দেন কার্লি ব্রেসেস দিয়ে ফাংশনের ভিতরে যে কোডটা পরবর্তীতে আমরা এক্সিকিউট করতে চাই সেই কোডটাকে আমরা লিখে দিতে পারি স্পেসিফিক কোনো টাস্কের জন্য। আচ্ছা, নরমালি আমি একটা কনসোল করতেছি, লিখতেছি this is a function. Okay, so this is a function, এটা কনসোল লগের মধ্যে আমি লিখে দিলাম। এখন কনসোল লগের মধ্যে যে লিখে দিলাম, এখন কনসোল লগে কি দেখানোর কথা? this is a function লেখার প্রিন্ট করার কথা, রাইট? তো আমরা যদি একটু কনসোল লগ চেক করার ট্রাই করি, inspect কনসোলের মধ্যে কিছু আসছে? না, আসে নাই, ফাংশন কল করা হয়নি তো। কনসোলের মধ্যে কি আমরা কিছু দেখতে পাচ্ছি? কিছু আসে নাই। কারণ কি? আমরা একটু আগে শুনছি ফাংশন ইজ আ রিইউজেবল ব্লক অফ কোড। মানে একটা ফাংশনের মধ্যে যেগুলো আমরা লিখবো সেটা হচ্ছে রিইউজেবল ব্লক অফ কোড, এবং কি ফাংশনকে কল করতে হয়। ফাংশনকে যতক্ষণ পর্যন্ত না আমরা কল করব ততক্ষণ পর্যন্ত ফাংশন যে আমরা ব্লক অফ কোডটা লিখে রাখবো সেই ব্লক অফ কোডটা এক্সিকিউট করবে না। মানে ফাংশনের নাম ধরে ডাকতে হয়, তারপরেই হচ্ছে আমরা ফাংশনটা এক্সিকিউট করে। লাইক আমি একটা বাটন বানালাম, বাটনের মধ্যে হচ্ছে আমি একটা ক্লিকেবল কিছু একটা লিখে রাখলাম যে বাটনের ক্লিক করলে পরে আমার এই ফাংশনটা এক্সিকিউট হবে, বা এই অপারেশনটা এক্সিকিউট হবে, বা এই কাজটা সম্পাদন হবে।
ফাংশনটা যখন কেউ ওই বাটনটাতে ক্লিক করবে তখন ওই ফাংশনটা ট্রিগার হবে, মানে ফাংশনটাকে কল করা হবে। ওই ফাংশনটা যখন ট্রিগার হবে তখন কি করবে, ওই ব্লক অফ কোডটা ফাংশনের ভিতরে যে কোডগুলো আমি লিখে রাখবো, লাইক আমি একটা কন্ডিশন লিখে রাখতে পারি, একটা হচ্ছে টাস্ক লিখে রাখতে পারি, যে কোনো কিছু লিখে রাখতে পারি, সেটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লিখবো, সেই কাজটা সম্পাদন হবে। তাহলে ফাংশনটাকে কল করে নেই আমি এখানে মাই ফাংশন। ফাংশনকে কল করব অবশ্যই ফাংশনের নাম ধরে, এবং কি ফাংশনকে কল করলে ফাংশনের প্যারামিটারটাও সাথে সাথে দিয়ে দিতে হয়। সো একটা প্যারামিটার ফাংশনের নাম দিলাম মাই ফাংশন এন্ড প্যারামিটারটা দিয়ে দিলাম। এখন আমরা যদি দেখি, এখন দেখেন আমাদের কনসোল কি দিস ইজ আ ফাংশন, এই লেখাটা কি প্রিন্ট হইছে, মানে টাস্কটা কি পারফর্ম হইছে? হ্যাঁ হয়েছে। তার মানে কি একটা ফাংশন আমরা কিভাবে লিখবো সেই জিনিসটা আমরা দেখলাম। ফাংশন লেখার জন্য ফার্স্টে ফাংশন লিখতে হয়, দেন ফাংশনের নাম দিতে হয়, প্যারামিটার দিতে হয়, দেন কার্লি ব্রেসেসের ভিতরে কোড টু বি এক্সিকিউটেড, যে কোডটা আমরা এক্সিকিউট করতে যাচ্ছি, যে স্পেসিফিক টাস্কটা আমরা পারফর্ম করাতে চাচ্ছি সেই জিনিসটা লিখবো। দেন ফাংশনটাকে আমরা কখন কল করব, কিভাবে কল করব, কিসের ভিত্তিতে কল করব, এটা পরের বিষয়। আপাতত আমি কল করে দেখলাম যে হ্যাঁ আমার ফাংশনটা প্রপারলি কাজ করতেছে। এখন ফাংশন কয়েকটা ধরনের হয়, ফাংশন কিছু ধরন হয়, এটা যেটা আমরা দেখলাম এটা হচ্ছে একদম ডিফল্ট ভাবে লেখার মাধ্যম, একদম বেসিক নরমালি যেভাবে ফাংশনকে কল করে এটাই সেই ফাংশন, যে ফাংশনের একটা নাম দিয়ে ডাইরেক্টলি ফাংশন লিখে দিতে পারে। ওকে, আমরা যদি ফাংশনের কিছু ভ্যারিয়েশনস দেখি, লাইক আমি ফাংশনস লিখে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, ফাংশনস ইন জেএস। এইখানে কি বলছে, functions are code blocks, functions are reusable code blocks, okay, function designed to perform a particular task, okay, functions are executed when they called or invoked। কি বলছে, ফাংশন এক্সিকিউট করে তখন যখন সে কল হয় বা ইনভোকড হয়। ওকে, ফাংশনস আর ফান্ডামেন্টাল ইন অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, মানে যত রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আছে সকল প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাংশনটি একটা ফান্ডামেন্টাল বিষয়, মানে সকল প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ফাংশন ব্যাপারটা আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো আমরা যদি একটু নিচে যাই, এখানে বলছে ফাংশন কিভাবে হেল্প করবে আমাদের, রিইউজ করা যাবে, ফাংশনকে একবার লিখে রান এনি টাইম, মানে বারবার আমরা সেই ফাংশনটাকে রান করতে পারবো, কল করতে পারবো। লাইক আমি যে এখানে একবার একটা ফাংশনকে লিখছি, হ্যাঁ ফাংশনকে একবার লিখছি, লিখার পরে আমি যদি এটারে আবার কল করি, তাহলে কি সে আবার এটাকে প্রিন্ট করাবে বলেন তো, নাকি একবারই প্রিন্ট করাবে? কেউ কি বলতে পারবে? একবারই কল করাবে না ভাই, একই জিনিস। না না, বারবার। তাহলে আপনি এতক্ষণ কি পড়লেন, তাহলে আপনি এতক্ষণ কি পড়লেন আর কি বুঝলেন? আমি বলছি এটা একবার আমি লিখে এটাকে বারবার কল করতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী বারবার এটাকে আমি কি করে দিতে পারবো, রান করে দিতে পারবো। হ্যাঁ, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমি এটাকে কল করে ওর স্পেসিফিক যে টাস্কটা আছে সেই টাস্কটা আমি পারফর্ম করায় দিতে পারবো। ব্যাপারটা কি বুঝতে পারছি? এখানে এটা রিলোড নিচ্ছে। আচ্ছা, এত লোড নাই কেন? ওকে, এটাকে কেটে আরেকবার লাইভ করে ট্রাই করি। আচ্ছা, যতক্ষণ এটা পারফর্ম হচ্ছে আমরা একটু লেখাপড়া করি। আচ্ছা, তো ফাংশনটা দেখতে কি এরকম, এখানে বলতেছে ফাংশন দেখতে কি এরকম, সেই জিনিসটা যদি একটু জানতে হয়। ও আমাদের এইটাই মনে স্লো কাজ করতেছে। ওকে, কি জানি এখানে একটা এরর আসছে কোড এডিটরে, বলতেছে সার্ভার স্টার্টেড আছে, সার্ভার স্টার্ট হইছে বলতেছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, অফলাইন করে দেন তাহলে দিয়ে দেব। হ্যাঁ অফলাইনে করা যাবে, সমস্যা নেই, কিন্তু এটা কাজ করতেছে না আনফরচুনেটলি। হ্যাঁ এবার আসছে, ওকে, এটাও রিলোড দিছে। সো ফাংশনটা দেখতে কিরকম, এ ফাংশন ক্যান বি ক্রিয়েটেড উইথ দা ফাংশন কিওয়ার্ড। এই যে আমি একটু আগে যেটা আপনাদেরকে বুঝাইলাম, ফাংশন যে নামটা এটাই হচ্ছে একটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের। তারপর কি ফাংশন কিওয়ার্ডটা লিখে ফাংশনের একটা নাম দিতে হয়, দেন একটা প্যারেনথেসিস দিতে হয়, দেন কার্লি ব্রেসেস দিয়ে কার্লি ব্রেসেসের ভিতরে আমাদের কোড টু বি এক্সিকিউটেড।
যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোই কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তারপর বলছে ফাংশনে দেখতে কিরকম হয়। ফাংশন, এই যে একটা ফাংশন কিওয়ার্ড লিখলো, দেন ফাংশনের নাম লিখলো, দেন ফাংশনের ভিতরে আমি কি হচ্ছে প্রিন্ট করাতে চাচ্ছি বা কি হচ্ছে আমি একটা পারফর্ম করাতে চাচ্ছি সেই বিষয়টা লিখছে। এই যে ওরা যে যেরকম একটা ফাংশন লিখছে, এই ফাংশনটাকে আমি যদি সেম টু সেম একটা কপি করে আপনাদের দেখাতে চাই। ক্রম ইজ নট রেসপন্ডিং, ওকে। ভাই একটু স্লো স্লো কাজ করতেছে সম্ভবত। হ্যাঁ আমি তাই ষোলো দেখতেছি, ষোলো কাজ সমস্যা নেই। করতেছে। আমি এটাকে একটু ফিক্স করি, দেখি এটা কেন স্লো হচ্ছে। আচ্ছা, রেকর্ডটা একটু পজ করে রাখি, টাইম ওয়েস্ট যাতে না হয়। আচ্ছা, আমাদের ক্রোমের রেকর্ডটা আছে না? জি জি আছে। ওকে ওকে, নাইস। তাহলে আমাদের এই যে ফাংশন নেম প্যারামিটার আমরা দেখলাম একটা ফাংশনের নাম দিয়ে, লাইক আমরা হচ্ছে মাই ফাংশন, হ্যাঁ, এন্ড হচ্ছে এখানে আমরা একটা কনসোল করছিলাম, কনসোলের মধ্যে আমরা লিখেছিলাম হ্যাঁ, আপনিও রেকর্ড করলে ভালো হতো তো। দিস ইজ ফাংশন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড পাবেন, সমস্যা নেই, সেম রেকর্ড পাবেন, সমস্যা নেই। দিস ইজ আ ফাংশন। এই ফুল স্ক্রিন করে রেকর্ড হয় যেন। ওকে, সো দিস ইজ আ ফাংশন এন্ড মাই ফাংশনটাকে কল করলাম। মাই ফাংশনটাকে কল করার পরে আমি যদি দেখি এবার আমাদের আউটপুট, এখানে আমাদের একটা ব্রাউজার অন করে নিই। ভাইয়া জি ভাইয়া বলেন। আপনি আগের বার ওই যে ফাংশনটার কল করে মাই ফাংশনটাকে দুইটা একই ক্যামেল কেসে নিছিলেন, একই কেসে নিছিলেন আর কি। এখন এখন যেটা নিছেন এটা আপনি ক্যামেল কেসে সমস্যা নেই, নিছেন। সমস্যা নেই। সমস্যা সব সময় ক্যামেল কি আমরা এই কেসটা ক্যামেল হচ্ছে, কেসটাই ব্যবহার করাটা হ্যাঁ বেস্ট হ্যাঁ না? হ্যাঁ, বেস্ট প্র্যাকটিস হচ্ছে ক্যামেল কেস ইউজ করা। হ্যাঁ, পোর্ট 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 তো ওপেন হচ্ছে না। হ্যাঁ হইছে, ওকে নাইস। এক্সপেক্ট কনসোল এন্ড দ্যাটস ইট, দিস ইজ আ ফাংশন। ওকে, এখানে ফাংশনটা আমাদের রান করে দেখাচ্ছে। আমি সেম ফাংশনটাকে আরো একবার কল করতে চাই। দুইবার কল করলাম ফাংশনকে দুইবার কল করার পর যদি একটু দেখি, ও আচ্ছা, লাইভ সার্ভার থেকেই মনে হয় ইরোরটা দিচ্ছে। এই ডিভাইসেও সেম ঝামেলাটা করতেছে আমাদের। হ্যাঁ, দেখি লাইভ সার্ভারটা ইস্যুটা ফিক্স করে যায় কিনা, আশা করি হবে না। আপাতত আজকে টার্মিনালের আউটপুটই দেখি। হ্যাঁ, টার্মিনাল, এই যে দেখেন দিস ইজ দ্য ফাংশন। কি কয়বার কল হয়েছে? দুইবার কল হয়েছে, দেখছেন? দুইবার কল হয়েছে। পাশে 2 লেখা আসছে না আমাদের? জি। দুইবার কল হয়েছে, মানে যতবার আমরা এটাকে কল করব ততবার সেই জিনিসটা ও পারফর্মটা করবে। ওকে, তো এই ফাংশনটা আমরা দেখলাম। আমরা পাশাপাশি হচ্ছে W3 তে যখন গেলাম, যে ফাংশন সম্পর্কে আমরা একটু লেখাপড়া করার জন্য গিয়েছিলাম, W3 স্কুলস এন্ড ফাংশন ইন জেএস। এখান থেকে যে দেখলাম ফাংশনস কি, কিভাবে কাজ করে, কিভাবে তা দেখতে, ওদের একটা ফাংশন কিভাবে লিখে রাখছে। এই ফাংশনটাকে আমি এখান থেকে কপি করে যদি একটু এখান থেকে পেস্ট করে দেখানোর চেষ্টা করি আপনাদের। সেম এটাকে কপি করলাম, পেস্ট করলাম, কপি মেবি আরেকবার কপি করার চেষ্টা করি। যদি একটু আউটপুট দেখি, আচ্ছা আমরা লাইভ সার্ভারটাকে একটু ইগনোর করি, লাইভ সার্ভারটা আমাদের প্যারা দিচ্ছে। হ্যাঁ, লাইভ সার্ভার ইউজ না করে আমরা এইভাবে লাইভ দেখি। প্রয়োজনে বারবার রিলোড দিব, কোনো সমস্যা নেই। টার্মিনাল হ্যাঁ, থেকে দেখালে বা গিট দিস বেস ইজ এ থেকে। ফাংশন, দিস ইজ এ ফাংশন। টার্মিনাল থেকে দেখতে চাচ্ছেন? টার্মিনাল থেকে তো অনেক হ্যাঁ আবার ওইখান থেকে কনফিউজ হয়ে যায়।
ওকে, টার্মিনাল থেকে আমরা দেই। আসলো না কেন? টার্মিনাল 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 ওকে, js run in terminal VS Code debug console এটা করে আমি দেখাচ্ছি। সো এখানে ফাংশনস ইন্ট্রোতে গেলাম, ফাংশনস ইন্ট্রো দেখলাম কিভাবে এটা কাজ করতেছে। এই জিনিসটাকে আমরা একটু রান করে দেখার চেষ্টা করেছি। হ্যালো সে ফাংশন এন্ড এই সে হ্যালোটাকে আমি কল করে দেই। সে হ্যালোটাকে কল করে দিলাম। সে হ্যালোটাকে যে কল করছি, সে হ্যালোটা কিন্তু আসেনি। কারণটা কি? কারণ এখানে আমরা রিটার্ন করছিলাম একটা হ্যালো ফাংশন। রিটার্ন জিনিসটা আমি বুঝাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা কিন্তু আমরা স্ট্রিং আকারে পাস করছি। সো স্ট্রিংটা প্রিন্ট করবে কোথায় সেটা তো আমরা বলি নাই। এক্সিকিউট করবে কোথায়? আমরা কনসোলের মধ্যে চাইলে এই ফাংশনটাকে রান করে দিই। কনসোলের মধ্যে যখন ফাংশনটাকে আমরা কল করে দিলাম, তাহলে ফাংশনের মধ্যে আছে কি? হ্যালো ওয়ার্ল্ড লেখাটা। হ্যালো ওয়ার্ল্ড লেখাটা ফাংশনের মধ্যে আছে। আর এই ফাংশনটাকে আমরা কনসোলের মধ্যে যখন কল করছি, তখন দেখেন আমাদের সুন্দর মতো করে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। হ্যাঁ, সো আমরা ফাংশনকে এখানে দুই ভাবে দেখলাম। একটা দেখলাম ফাংশনকে আমরা প্রিডিফাইন করে রাখছি, ফাংশনের ভিতরে কনসোল করে রাখছি, এন্ড কনসোলে যখন ফাংশনটাকে কল করে দিছি, ফাংশনের ভিতরে যে কনসোলটা ছিল ওটা এক্সিকিউট করে আমাদের কনসোল লগে দেখাই দিছে। আরেকটা ফাংশন আমি লিখছি, ওই ফাংশনের মধ্যে আমি একটা স্ট্রিং কে রিটার্ন করছি। স্ট্রিং এর মধ্যে কিছু একটা লেখা আছে। সো ফাংশনটাকে যখন আমি কনসোলে রিটার্ন করছি, সে তখন এটা আমাকে কনসোলের মধ্যে এই হ্যালো ওয়ার্ল্ডটা দেখাই দিছে। একটা ফাংশন দুইবার কল করছি, দুইবারই সেম জিনিসটা এক্সিকিউট করছে। তো ফাংশনটা মূলত হচ্ছে আমরা এরকম ভাবে কল করলে, এরকম মানে যতবার কল করব অতবার এই সেই জিনিসটা সেম জিনিসটা টাস্কটা পারফর্ম করবে। এবং কি ফাংশনটা আমি যেখানে কল করব, আমি এখানে কনসোল লগে করছি, আমি চাইলে ডকুমেন্ট ডট রাইটেও করতে পারতাম। লাইক যদি এরকম ভাবে লিখি ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে যদি আমি ফাংশনটাকে কল করতাম, সে হ্যালো ফাংশনটাকে আমি কল করলাম, তাহলে ডকুমেন্ট ডট রাইটে সে হ্যালোটাকে সে প্রিন্ট করাবে। দেখেন ডকুমেন্ট ডট রাইটে সে হ্যালোটাকে কি করছে? প্রিন্ট করে দিচ্ছে না? সো ইট মিনস আমরা ফাংশনটাকে এখানে স্পেসিফিক যে কোনো টাস্কে পারফর্ম করা যাবে। ফাংশনের ডিফল্ট ভাবে হচ্ছে আমরা এরকম ভাবে ফাংশন লিখি, এন্ড ফাংশনের কিছু বেসিক জিনিস জানলাম আমরা, ফাংশন কিভাবে কাজ করে, ফাংশনকে আমরা রিইউজ করতে পারি সেটা আমরা দেখলাম। এবার আছে আমরা ফাংশনকে একটু অন্য ওয়েতে দেখবো। ফাংশনের আরো কিছু বিষয়বস্তু আছে। ফাংশনের মধ্যে প্যারামিটার নামক কিছু একটা আছে। হ্যাঁ, প্যারামিটার নামক জিনিসটা হচ্ছে এই যে কার্লি ব্রেসেস এর আগে যে আমরা হচ্ছে যে প্যারান্থিসিস দিছি, ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলে প্যারান্থিসিস, এইটার মধ্যে আমরা চাইলে প্যারামিটার এন্ড আর্গুমেন্ট পাস করে দিতে পারি। এখন প্যারামিটার এন্ড আর্গুমেন্ট বিষয়টা কি? লাইক আমি এই যে সে হ্যালো ফাংশনটা লিখেছি, এটা কিন্তু কমেন্ট করি। হ্যাঁ, এই ফাংশনের মধ্যে নরমালি আমি লিখলাম এ এন্ড লিখলাম, আচ্ছা এটা একটু কেটে আবার লিখি। হ্যাঁ, নরমালি লিখলাম এ বা যে কোনো একটা নাম দিলাম, ধরেন ডেমো। এই যে আমরা একটা প্যারামিটার পাস করলাম, কি নামে পাস করলাম? ডেমো নামে পাস করলাম। এখন এই প্যারামিটারের, হ্যাঁ এই প্যারামিটারের ভ্যালুটা আমরা এখানে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? আমি লিখলাম রিটার্ন করো তুমি ডেমোটাকে। সে ডেমোটাকে কিন্তু রিটার্ন করবে। এখন এই ফাংশনকে যখন আমি কল করব, একটা কনসোলের মধ্যে আপাতত কল করি, লাইক সে হ্যালো নামক ফাংশনটাকে আমি কল করলাম। ফাংশনের মধ্যে যখন কোনো প্যারামিটার পাস করে দেওয়া হয় এবং কি সেই প্যারামিটারটা যখন ফাংশনের মধ্যে ভিতরে সেটা এক্সিকিউট হয়, সেই প্যারামিটারের ভ্যালুটা আমরা ফাংশনকে যখন কল করব, সেই ফাংশনের কিসের মধ্যে পাস করে দিতে পারি? আমরা এখানে এইটাকে কনসোলে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। লাইক এখানে আমি যে ডেমোটাকে কনসোলের মধ্যে প্রিন্ট করে দিই, আর ফাংশনটাকে নরমালি এভাবে কল করি। এই যে ফাংশনকে কল করলাম, এন্ড ফাংশনের মধ্যে আমরা ভ্যালু দিব ডেমো, এটাকে বলা হয় আর্গুমেন্ট, আর এইটাকে বলা হয় আমাদের প্যারামিটার। যে ভ্যালু প্যারামিটারের মধ্যে যে ভ্যালুটা আমরা পাস করব সেটাকে বলা হয় আর্গুমেন্ট। এখানে আমি ধরেন একটা স্ট্রিং পাস করে দিতে পারি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ডটা পাস করে দিলাম।
ফাংশন যখন কল করলাম, ফাংশনের ভিতরে আমরা আর্গুমেন্ট পাস করে দিলাম, এই আর্গুমেন্টটা ধরবে কে? ফাংশনের প্যারামিটার। এর প্যারামিটার কি করবে? হ্যাঁ, আর প্যারামিটার ধরে সে ফাংশনের ভিতরে যদি ওই প্যারামিটারটাকে কল করা হয় সে এক্সিকিউট করে দিবে। দেখি আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা কি আমাদের কনসোলে প্রিন্ট হয় কিনা। আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা কি কনসোলে প্রিন্ট হইছে? জেএস এর 4 নাম্বার লাইন থেকে আসছে। দেখি জেএস এর 4 নাম্বার লাইন থেকে কি আসছে। এখানে কিন্তু আমি জাস্ট দিছি ডেমো। ইটস লাইক আ ভ্যারিয়েবল। এই যে আমি আর্গুমেন্ট এন্ড প্যারামিটারের কথা বললাম, নরমালি কি আমরা একটা ভ্যারিয়েবল কল করি, ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে কিছু স্টোর করে রাখি, রাইট? জি একটা ফাংশনের মধ্যে যখন আপনি একটা প্যারামিটার পাস করে দিবেন, সেই প্যারামিটারের ভ্যালুটা ফাংশনকে যখন আপনি কল করতেছেন, সে কল করার সাথে সাথে আপনি ওই যে প্যারামিটার যে থাকবে ওইখানে আপনি আর্গুমেন্ট আকারে প্যারামিটারের ভ্যালুটা পাস করে দিবেন এবং কি সে সেটা ভিতরে এক্সিকিউট করবে। ব্যাপারটাকে আমি বুঝাইতে পারছি? জি বাকিরা কি আছেন নাকি সবাই কনফিউজ হয়ে গেলেন? বুঝতে পারছি ভাই, সবাই তো একটু আছে। আরো ভালো হবে। আছে ভাই, আছে আছে। ওকে, আমরা আমরা আরেকটু দেখি। আমরা প্যারামিটার একের অধিক কল করতে পারি। লাইক আমরা ধরেন এখানে লিখলাম এ বি এন্ড এ বি দুইটা থাকুক, এন্ড এখানে আমরা একটা অ্যাকশন পারফর্ম করি। অ্যাকশন পারফর্ম হতে পারে এ প্লাস বি। এ এন্ড বি কে যোগ করলাম। এখন এ আর বি দুইটার কিন্তু কোনো ভ্যালু নাই, আছে? এ আর বি কি যোগ করবে? এখন আমি যে হে সে হ্যালো আমি একটা ফাংশনটাকে রান করলাম, রান করে আমি এটাকে রিলোড দিলাম, রিলোড দিয়ে আমি ইন্সপেক্টে কনসোল কি আসছে? নান। নান মানে কি? শূন্য, কেউ কি জানি? জিরো, নাই, নান মানে নট এ নাম্বার। নান মানে কিছুই নেই। আমরা কিছু ডেটা টাইপ পড়ছিলাম না? কি কি ডেটা টাইপস আছে বলতে পারি? জি স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আনডিফাইন। এক্স্যাক্টলি। সো নানও কিন্তু ওদের মধ্যেই একজন। নান মানে হচ্ছে নট এ নাম্বার। এখানে নট এ নাম্বার পাইছে কারণ এ আর বি আমি এখানে প্যারামিটার আকারে পাস করছি, এ আর বি কে আমি এখানে যোগ করছি, বাট এখানে যখন আমি ফাংশনকে কল করছি এ আর বি এর ভ্যালু ওরা পায় নাই, নট এ নাম্বার রিটার্ন করছে আমার। সো আমি যদি এখানে এ আর বি এর ভ্যালু দিয়ে দিই, নরমালি এ এর ভ্যালু দিলাম 10, বি এর ভ্যালু দিলাম 20। সো এই যে প্যারামিটারের মধ্যে যে প্যারামিটার আমরা পাস করছি, প্যারামিটারের ডাটাগুলো আমরা আর্গুমেন্ট আকারে এখানে পাস করে দিছি। ফাংশনকে যখন কল করব তখন আর্গুমেন্ট আকারে যদি আমরা এখানে পাস করে দেই, সেই জিনিসটা সে এখানে প্যারামিটারে ধরে ভিতরে চাইলে আমরা সেই জিনিসটাকে এক্সিকিউট করে দিতে পারি। এন্ড আউটপুট যদি আমরা দেখি, এখন একটা রিলোড দেই, দেখছেন আউটপুটে কি আসছে আমার? সে যোগফলটা আসছে না? হ্যাঁ। সো এই যে দুইটা বিষয় দেখলাম, এটাকে কি দেখলাম? প্যারামিটার এন্ড কি আর্গুমেন্ট, ঠিক আছে? হ্যাঁ। সো এই যে অপশনাল প্যারামিটার, এখানে আমরা প্যারামিটার দিতে পারি কার্লি ব্রেসের মধ্যে, সেটাকে আমরা রিটার্ন করে দিতে পারি। এই যে এখানে হচ্ছে রিটার্ন করে a ইনটু b দিয়ে দিচ্ছে। রিটার্ন করাটা মূলত কি জিনিস, এই জিনিসটা যদি একটু বলি, এখানে তো ডাইরেক্ট আমরা কনসোল লক করে দিচ্ছি, বাট যদি এখানে ডাইরেক্টলি এভাবে লিখতাম a প্লাস বি, a প্লাস বি ডাইরেক্টলি আমরা ফাংশনের মধ্যে লিখে দিলাম, এন্ড এটাকে আমরা প্রিন্ট করাইতে চাই, এই ফাংশনটাকে প্রিন্ট করাইতে চাই একটা কনসোলের মধ্যে বাইরে, এন্ড a এন্ড b এর ভ্যালুটা আমরা দিয়ে দিলাম। এখন বলেন তো সবাই, কাজটা কি হবে কি হবে না? হবে না। কি মনে হয়? হবে না। কেন হবে না? রিটার্ন করা লাগবে। a প্লাস b ফাংশনের ভিতরে রিটার্ন করা a আর b এখানে দিলাম, a আর b এর ভ্যালু দিয়ে দিলাম, এটা কনসোল লগে প্রিন্ট করাইলাম ফাংশনটাকে, a আর b কে যোগ করলাম ফাংশনের ভিতরে যে কোডটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি টাস্কটা। এন্ড আমরা যদি এখানে একটু আউটপুটে দেখি, রিলোড দেই, আউটপুটে কি আসছে? আনডিফাইন্ড। মানে কি? সে ডাটাটা পায় নাই, ডিফাইনই হয় নাই ওর কাছে। ও আমরা যখন ফাংশনের মধ্যে ডাইরেক্টলি কোনো পারফর্ম কোনো টাস্ক এক্সিকিউট করি বা কোনো কিছু লিখি, তখন সেই জিনিসটাকে রিটার্ন করে দিতে হয়। এখন রিটার্ন মূলত কাজটা করে কি? আমরা যখন কোনো কিছু ভিতরে লিখি, লিখে ওইটাকে যখন আমাদের বের করে দিতে হয় বা ধরে ক্যাচ করে দিতে হয়, ফাংশনের ভিতরে এই a আর b টাস্কটা আমি লিখলাম, এক্সিকিউট করলাম, এক্সিকিউটের করাটাকে এইটাকে ও রিটার্ন করে ফাংশনের বাইরে বের করে দিচ্ছে, যেটাকে ও আবার ক্যাচ করে আমাদের এখানে কি করে দিবে? সে ওইটাকে প্রিন্ট করে দিবে। এই যে এখন রিটার্ন করে দিচ্ছি, এখন যদি আমি রিলোড দিই, এখন কি সে সেই ডাটাটা আমাকে পারফর্ম করে দিয়ে রিটার্ন করে দিতে পারছে। ব্যাপারটা কি বুঝাতে পারছি আমি? জি। ওকে, ফাংশন ইজ এ ডেফিনিশন নট এ এক্সিকিউটেবল স্টেটমেন্ট। আচ্ছা, এগুলো আমাদের দরকার নাই পড়া। নিচে যদি একটু আসি, এ ফাংশন ক্যান বি ইউজড মেনি টাইমস। হ্যাঁ, এটাও আমরা দেখছি। এই যে এখানে আমরা স্টেটমেন্ট গুলো দেখলাম, আমরা হচ্ছে ফাংশন স্টেটমেন্টের মধ্যে হচ্ছে আমরা এই যে প্যারামিটার এন্ড আর্গুমেন্ট পাস করা দেখলাম অলরেডি ইজি ওয়েতে। এন্ড আমরা যদি আরো কিছু দেখতে চাই, যদি একটু নিচে আসি ফাংশনস প্যারামিটার আর্গুমেন্ট দুইটা জিনিস দেখলাম। সাম ভ্যালুস আর সেন্ট টু দা ফাংশন,
সাম ভ্যালুস আর রিসিভ টু দা ফাংশনস। প্যারামিটার হচ্ছে যেটা যেখানে আমরা হচ্ছে কিছু ভ্যালুকে পাঠাই, এই যে কিছু ভ্যালুকে পাঠাইছি, আর হচ্ছে আর্গুমেন্ট যে ভ্যালুর ডাটাগুলোকেও এই প্যারামিটার রিসিভ করবে। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা দেখলাম। এবার যদি আমরা ফাংশন ইনভোকেশনস এর কাছে যাই, ফাংশনস ইনভোকেশনস এইটা কি জিনিস যদি একটু পড়ার চেষ্টা করি। ইনভোকিং জাভাস্ক্রিপ্ট ফাংশনস, কলিং এ ফাংশন, জাভাস্ক্রিপ্ট ফাংশনস রান when it call to a call function, write the name follow by parameter like name. ওকে, যদি একটু নিচে আসি কল ব্যাক ফাংশন, এইখানে আসি, এটা ট্রাই ইয়োরসেলফ দেই, রান, কি বলছে, আচ্ছা এটা না, এটা সঠিক উদাহরণ না, আমি সঠিক উদাহরণটা একটু নিচে আসি। ফাংশনস প্যারামিটারস, আচ্ছা এইখানে বিভিন্ন অ্যাকশনস পারফর্ম করে দেখানো হয়েছে, এগুলোর দরকার নাই আমাদের এত কিছুর। রিটার্ন স্টেটমেন্ট আমরা দেখলাম, ফাংশন এক্সপ্রেশনস যদি একটু দেখি, ওকে, ওদের বিষয়গুলো আমরা রাখি, আমরা আমাদের মতো করে দেখি। ওদের বিষয়গুলো দেখলাম, ওরা কি কি দেখাইতে বলছে বা কি কি দেখছে। আমরা যদি একটু দেখি, নরমালি হচ্ছে ফাংশনকে কিভাবে কল করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম, ফাংশনের কিভাবে প্যারামিটার পাস করতে হয় সেটা আমরা দেখলাম, ফাংশনকে কিভাবে রিটার্ন করে দিতে হয়, ডাইরেক্টলি যদি অ্যাকশনস পারফর্ম করতে হয় তাহলে রিটার্ন করে দিতে হয়। রিটার্ন জিনিসটা কি সেই জিনিসটা এখানেও দেওয়া আছে, রিটার্নের যদি একটু ডিসক্রিপশন আপনারা পড়েন। এ ফাংশন ইজ a function can a return value back to the code that called. ওকে, ফাংশনের মধ্যে রিটার্ন করে একটা ভ্যালু যেটাকে কোড কল করে ও আছে রিটার্ন করে দেয় স্টেটমেন্টটাকে, যেটা পরবর্তীতে সেন্ড করে ভ্যালুটাকে সে ফাংশনের মধ্যে, মানে ফাংশনের মধ্যে যে কোডটা এক্সিকিউট হয়েছে সেই কোডটাকে ও আবার কি রিটার্ন করে ব্যাক করে দেয় বা বের করে দেয়। when a function reach the return statement the function stop executing। আরেকটা বিষয় হচ্ছে, যখন কেউ রিটার্ন স্টেটমেন্ট লিখে পরে যদি আপনি কিছু লিখেন, সে পরের লাইনটা আর দেখবে না। নরমালি আমি এখানে একটা কনসোল লক করলাম, হ্যালো ওয়ার্ল্ড, একটা ফাংশনের মধ্যে তো একের অধিক জিনিসও লেখা থাকতে পারে, তাই না? এখন হ্যালো ওয়ার্ল্ডটা আমি যে লিখছি, কনসোল করছি, এটা কি রিটার্নের আগে লিখছি না পরে লিখছি? পরে লিখছেন। পরে লিখছি। তো এখন যদি আমি আউটপুটটা একটু দেখার চেষ্টা করি, ও কি এই 30 পর্যন্তই 9 পর্যন্তই রিড করতেছে, এই 9 নাম্বার, আচ্ছা 9 নাম্বার লাইনে আমি এটাকে কল করছি, মানে এই রিটার্ন এ বি এ প্লাস বিটাকে যোগ করে পরের লাইনেও আর যায় নাই। কারণ কি, যখন আমরা রিটার্ন করি সে ওই টাস্কটাকে পারফর্ম করেই ওই ডাটাটাকে ফাংশনের কাছে রিটার্ন করে দেয়, আর ফাংশনটাকে যখন কল করি সেটাই আমার প্রিন্ট হয়ে যায় যে কোনো জায়গায়, বা ওই টাস্কটাকে পারফর্ম করে দেয়। আমি যদি রিটার্নের আগে কনসোল ডট লগটাকে লিখতাম তাহলে সে এই কনসোল লগটাও রিটার্ন রিড করতো, দেন হচ্ছে আবার রিটার্ন করেও জিনিসটা বের করে দিত। এখন যদি আমি আবার একটু রিলোড দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ডটাও প্রিন্ট করছে, আবার এই 30 পারফর্ম, মানে এই যোগফলটাও টাস্কটাও পারফর্ম করছে। তার মানে আমরা বুঝলাম, যখন ফাংশনের মধ্যে রিটার্ন স্টেটমেন্ট লেখা হয় সে কি করে, ওই জায়গায় ওর কাজগুলোকে স্টপ করে দেয়। এরপরে আপনি যত কিছুই লিখেন না কেন, সে রিটার্ন স্টেটমেন্ট মানে রিটার্ন করার পরে সে ওই জিনিসগুলো রিড করবে না, এগুলোকে আপনি ইগনোর করবে। আপনি যত কিছুই লিখেন না কেন এগুলো সবকিছুকে কি করবে, ও ইগনোর করবে। এই রিটার্ন পর্যন্তই ওর কাজ সেরে ও কি করে দেয়, ওইটাকে টাস্কটাকে পারফর্ম করে ফাংশনের মধ্যে দিয়ে বের করে দেয়, যেটা আমরা আউটপুটে দেখতে পারি। ব্যাপারটা কি আমরা বুঝাইতে পারছি? রিটার্ন স্টেটমেন্টটা কি করে, এই যে এখানে সেই বিষয়টাই লেখা, when a function reaches a return statement the function stop executing। যখন এই রিটার্ন স্টেটমেন্টের কাছে আসে তখন সে এক্সিকিউশনটা অফ করে দেয়, এবং কি রিটার্নের মধ্যে যা লেখা থাকে ওইটাকেই ও পারফর্ম করে ফাংশনের মধ্যে দিয়ে বের করে দেয়। পরের লাইনগুলো আর পড়ে না সে। পরের লাইনগুলো যদি রিটার্নের আগে লেখা থাকে তাহলে সে পরের সেই লাইনগুলো পড়ে সে এটাকে এক্সিকিউট করে, লাস্ট হচ্ছে রিটার্ন যেটা থাকে রিটার্ন ওইটা করে ওর কাজ বন্ধ করে দেয়। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? জি। ওকে, এর পরের বিষয়টা একটু যদি একটু দেখি, পরের বিষয় আর এখান থেকে দেখা লাগবে না, পরের বিষয় এখান থেকে যা যা পড়ার সেগুলো আমরা পড়ে ফেলছি। পরের বিষয়গুলো আমি ইজিলি নরমালি দেখাচ্ছি। নরমালি ফাংশন কয়েক ধরনের হয়, এটা দেখলাম আমরা নরমাল ফাংশন, যেটাখানে আমরা কল করে ইউজ করলাম। পরের বিষয়টা হচ্ছে আমরা ফাংশনকে আরো এক ওয়েতে চিনি, সেটাকে বলা হয় হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। এটা হচ্ছে নরমালি ডিফল্ট একটা ফাংশন। ফাংশন এক্সপ্রেশন একটা বিষয় আছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ইলিয়াস, আপনি বিষয়টা, আমি ফাংশন এক্সপ্রেশন
নরমালি আমরা ফাংশন লেখা শিখলাম। এবার আমরা দেখব কি ফাংশন এক্সপ্রেশন। ফাংশন এক্সপ্রেশনটা হচ্ছে মূলত একটা ভ্যারিয়েবলের মধ্যে ফাংশনকে স্টোর করে রাখা এবং কি পরবর্তীতে সেই ফাংশনটাকে কল করা। লাইক আমরা কনস্ট বা var বা let তিনটা জিনিস দিয়ে আমরা কল করতে পারি ভ্যারিয়েবল, আমরা জানি। আমি নরমালি কনস্ট দিয়ে কল করতেছি, কনস্ট দিয়ে আমি লিখলাম মাই ফাংশন। এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেস বলতে হচ্ছে মানে একটা ওয়ার্ডের পরের ওয়ার্ডটা লিখতে গেলে বড় হাতের লিখে। হ্যাঁ, তো আমরা মাই ফাংশন নামক একটা ভ্যারিয়েবল নিলাম। নরমালি মাই ফাংশন নামের একটা ভ্যারিয়েবল নেওয়ার পর আমি একটা ফাংশনকে কল করলাম। ফাংশন আর কি রিজার্ভ কিওয়ার্ডটা যেটা আছে সেটাকে লিখলাম, লিখার পরে প্যারেনথেসিস দিলাম, প্যারেনথেসিস দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে এবার আপনি যেটা লিখতে চান লিখেন। আর লাইক আমি একটা কনসোল লগের মধ্যে কিছু একটা লিখতেছি, দিস ইজ অ্যান expression, functional expression. Okay, expression. Okay, so functional expression এটা কি করলাম, একটা ফাংশন লিখলাম। এখন এই ফাংশনটার মধ্যে আর এই ফাংশনটার মধ্যে একটা জিনিস কি আপনারা মিসিং দেখতেছেন, বা একটা জিনিস কি একটু অন্যরকম দেখতেছেন? একটা জিনিস ডিফারেন্স আছে কি? সবাই একটু কথা বলেন, আমাদের সময় কম, রেসপন্স না করেন আমি শিখাইতে পারবো না। একটু একটু সবাই কথা বলতে হবে প্লিজ। জি ডিফারেন্ট আছে। কি ডিফারেন্স একটু বলেন। ওই যে আর্গুমেন্ট বলে দেওয়া আছে, এখানে আর্গুমেন্ট ভ্যালু বলে দেওয়া আছে। ধরেন আর্গুমেন্ট নাই, এবার বলেন ডিফারেন্স কি? এটাও ফাংশন, এটা রিটার্নও নাই, ধরেন রিটার্নও নাই, এখানে নরমালি কনসোল আছে। হ্যাঁ, এবার বলেন ডিফারেন্স কি? হ্যাঁ বলেন। কারো চোখে পড়তেছে না ডিফারেন্স? ভাই যে কনস্ট নিছে আর কি, কনস্ট তারপরে লেট এই এটা একটা ভেরিয়েবলের ভিতরে নরমালি আমরা ফাংশন কিভাবে লিখতে হয় শিখলাম। ফাংশন লিখতে হয় শিখলাম, ফার্স্টে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয়, তারপর ফাংশনের একটা নাম দিতে হয়, তারপর একটা প্যারামিটার দিতে হয়, মানে প্যারেনথেসিস দিতে হয়, তারপর কার্লি ব্রেসেস দিয়ে ফাংশনের ভিতরে কোডটা এক্সিকিউটের জন্য লিখতে হয়। ওকে, এইখানে যে ফাংশনটা লিখছি আপনারা দেখেন, এই ফাংশন কিওয়ার্ডটা দিছি কিন্তু ফাংশনের কি কোনো নাম দিছি আমি? ফাংশনের একটা নাম দিতে হয় না? এখানে কিন্তু ফাংশনের নাম দেয়নি। তো ফাংশনাল এক্সপ্রেশনের বিষয়টা হচ্ছে যখন আমরা কোন একটা ভ্যারিয়েবল আকারে একটা ফাংশনকে লিখি, তখন ওই ফাংশনের আমরা সেই ফাংশনের নামটা দেওয়ার প্রয়োজন হয় না। সেই ফাংশনের নামটা অটোমেটিকলি যে হচ্ছে ভ্যারিয়েবলটা আমরা লিখছি ওই ভ্যারিয়েবলটাই অ্যাজ আ ফাংশন হিসেবে কাজ করে। দেখেন এবার যদি মাই ফাংশন যে ভ্যারিয়েবলটা লিখছি এটা তো পুরো একটা ভ্যারিয়েবল, তাই না? কনস্ট মাই ফাংশন এটা একটা ভ্যারিয়েবল, এন্ড ফাংশনের ভিতরে আমরা কি আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে কি লিখছি? একটা ফাংশনাল এক্সপ্রেশন। এখন আপনি মাই ফাংশন ভ্যারিয়েবলটাকে যখন আপনি প্যারামিটার দিয়ে কল করবেন সেটা এক্সিকিউট করবে অ্যাজ আ ফাংশন আকারে। সে কি লিখছে? দিস ইজ আ ফাংশনাল এক্সপ্রেশন লিখছে, দেখেন তো এই যে এক্সিকিউট করছে না? ব্যাপারটা কি বুঝতে পারছি? আমরা দুইটা ফাংশনের ডিফারেন্সটা বুঝতে পারছি? এটা হচ্ছে নরমাল ফাংশন, এটা হচ্ছে ফাংশনাল এক্সপ্রেশন, যেটা কি আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, যেই ফাংশনের কোনো নাম আমরা দেই না। ওই ফাংশনের নেমটাই হয় যে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, ওই নেমটাই হচ্ছে ফাংশনের নেম। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, সো এটা দেখলাম আমরা ফাংশনাল এক্সপ্রেশন। আরো একটা ফাংশন আছে যেটাকে বলা হয় হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনটা হচ্ছে ফাংশনের শর্ট ফর্ম। ফাংশনের শর্ট ফর্ম হচ্ছে অ্যারো ফাংশন। এইটা নরমালি আপনি যে কোনো ভাবে লিখতে পারেন। লাইক আমি একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নিয়ে লিখতাছি আমি লাইক ওকে নাম দিলাম কি অ্যারো ফাংশন। হ্যাঁ, অ্যারো ফাংশন নাম দিলাম, এন্ড অ্যারো ফাংশনের মধ্যে আমি লিখলাম একটা প্যারামিটার, দেন দিলাম হচ্ছে আমি একটা অ্যারো সাইন, দেন দিলাম আমি একটা কার্লি ব্রেসেস। এইখানে এতক্ষণ আমরা যেটা শিখলাম ফাংশন, নরমালি ফাংশন কিওয়ার্ড লিখতে হয়, তারপর ফাংশনের নাম দিতে হয়, তারপর প্যারামিটার দিয়ে তারপর কার্লি ব্রেসেস দিতে হয়। অথবা ফাংশন এক্সপ্রেশন যদি লিখি, একটা হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে ভ্যারিয়েবলের মধ্যে যদি ডাইরেক্ট ফাংশন কিওয়ার্ড দিয়ে প্যারামিটার দিয়ে মানে প্যারেনথেসিস দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে লিখি, সেটাও হয়ে যাবে ফাংশন এক্সপ্রেশন। বাট এইটা লিখলাম হচ্ছে ফাংশনের শর্ট ফর্ম। ফাংশনের শর্ট ফর্মটা কিভাবে লিখতে হয়, জাস্ট কি আমার এই জায়গায় ফাংশন কিওয়ার্ডটাও লিখি নাই, ডাইরেক্টলি হচ্ছে আমরা প্যারেনথেসিস দিছি, প্যারেনথেসিস দেওয়ার পর একটা ইকুয়াল টু সাইনের পর এই অ্যারোটা দিয়ে দিলাম, এটা হয়ে গেল আমাদের অ্যারো ফাংশন।
অ্যারো ফাংশন এইভাবে লিখতে হয়। একটা প্যারামিটার দিতে হয়। প্যারামিটার বলতে আমরা প্যারেনথিসিসকে বারবার বুঝাচ্ছি, প্যারামিটারের ভিতরে আমরা যেটা দেই আর কি সেটাকে প্যারামিটার বলি। সো প্যারেনথিসিস, অ্যারো সাইন এন্ড কি কার্লি ব্রেসেস। এখন যদি আমি ডাইরেক্টলি হচ্ছে এটা কিছু একটা লিখি, দিস আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলেন। দিস ইজ এন, ভাই আমি একটু ইন্টারাপ্ট করতেছি, আমি ক্লাস থেকে লিভ নিতে চাইতেছিলাম, আমি একটু সিক। ওকে নিতে পারেন। আর সুলতানা আমি ম্যাম হচ্ছে বলছেন? ওকে, সো এখানে আমরা কি লিখলাম? জাস্ট হচ্ছে প্যারেনথিসিস দিলাম, অ্যারো সাইন দিলাম এন্ড কার্লি ব্রেসেস দিলাম। এটা হচ্ছে অ্যারো ফাংশন। আমাদের ভবিষ্যতে যখন আমরা কাজ করব সব থেকে বেশি আমাদের যদি শর্ট লাইনে ছোট ছোট লাইনে আমাদের ফাংশন লিখতে হয় তখন সব থেকে বেশি প্রয়োজন হবে আমাদের এই অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন কিভাবে লিখতে হয়? একটা প্যারেনথিসিস দিতে হয়, একটা অ্যারো সাইন দিতে হয়, দেন কার্লি ব্রেসেস দিলে এটা হয়ে গেল আমাদের অ্যারো ফাংশন। কতটা ছোট দেখছেন অ্যারো ফাংশনটা? এভাবে লিখলেই কি এটা একটা অ্যারো ফাংশন হয়ে গেল। অ্যারো ফাংশনের যেহেতু কোনো নাম নেওয়া নাই তাই অ্যারো ফাংশনটা আমরা ডাইরেক্টলি হচ্ছে বাটনের মধ্যে কল করে দিতে পারি, অন ক্লিকের মধ্যে কল করে দিতে পারি, অথবা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেও অ্যারো ফাংশনকে রাখতে পারি। আর এই ভ্যারিয়েবলটাকে কল করে দিলে সেটাও ফাংশন আকারে কাজ করবে। যদি একটু দেখাই, দেখছেন দিস ইজ অ্যান অ্যারো ফাংশন কাজ করছে। তাহলে এখন পর্যন্ত আমরা কয় ধরনের ফাংশন দেখলাম? একটু কথা বলি। ভাই 3 ধরনের। 3 ধরনের। কি তিনটা। কি ফাংশন নাম বলছি? একটা সাধারণ ফাংশন, একটা হচ্ছে একটা হচ্ছে এক্সপ্রেসিভ ডিফল্ট ফাংশন, ফাংশন, একটা নরমাল ফাংশন, হ্যাঁ একটা হচ্ছে ফাংশনাল এক্সপ্রেশন, আরেকটা কি? একটা হচ্ছে অ্যারো ফাংশন। এর ফাংশন আরো আরেকটা ফাংশন। হচ্ছে অ্যারো ফাংশন। এক্স্যাক্টলি। তো আমরা কি 3টা ফাংশন কি ইউজ করতে পারবো? আমরা কি এটা কি 3টা ফাংশন কি বুঝতে পারছি লেখার ধরনটা বা মাধ্যমটা? জি 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 ভাইয়া। এখন আপনাদের মনে হইতে পারে যে এই এক্সপ্রেশন ফাংশনের মধ্যে মনে হয় আমরা আর্গুমেন্ট বা হচ্ছে প্যারামিটার পাস করতে পারবো না। হ্যাঁ, আমরা এক্সপ্রেশন ফাংশনের মধ্যেও হচ্ছে প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করতে পারবো নিজের ইচ্ছা মতো। অ্যারো ফাংশনের মধ্যেও আমরা এই যে প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করতে পারবো। মানে সকল ফাংশনের মধ্যে ফিচারস গুলো সেম, জাস্ট লেখার ধরনটা কি আলাদা। একটু ভিন্ন। বুঝতে পারছি? হ্যাঁ, লেখার ধরনটা একটু ভিন্ন। আর ফাংশনের হচ্ছে সবচেয়ে শর্ট ফর্মটা কোনটা? এই অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনের মধ্যে অ্যারো ফাংশনের মধ্যে আরো একটু ফিচার আছে, মানে আরো শর্ট করা যায় অ্যারো ফাংশনটাকে। যখন আমাদের এক লাইনে কোড এক্সিকিউট করতে হয় তখন আমরা এই কার্লি ব্রেসেসটাও দেই না। নরমালি আমি কার্লি ব্রেসেসটাও যদি কেটে দেই, কি করলাম? জাস্ট একটা প্যারামিটার দিলাম, জি। মানে একটা হচ্ছে একটা প্যারেনথিসিস দিলাম, প্যারেনথিসিস একটা দিলাম, অ্যারো সাইন একটা দিলাম, অ্যারো সাইন দিলাম, এরপরে আর আমরা কোড ডাইরেক্টলি কি করলাম। করলাম? আমরা যে কোডটা এক্সিকিউট করতে চাচ্ছি সে এক লাইনের কোডটা লিখে দিলাম। কোডটা অবশ্যই এক লাইনের হইতে হবে। যদি এক লাইনের বেশি বা বড় কিছু হয় তখন আমরা কার্লি ব্রেসেসের ভিতরে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এক লাইনে দিয়ে দিচ্ছি। এখন দেখি এটা তো ফাংশন কোন রকমই মনে হচ্ছে না। কোন রকমই কি মনে হচ্ছে এটা ফাংশনের কিছু? কিন্তু এটা কিন্তু একটা ফাংশন হয়ে গেছে। যদি এই যে ফাংশনটাকে কল করি দেখি মডার্ন এটা ফাংশন। ইটস ওয়ার্কিং। দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা মডার্ন ফাংশনও বলতে পারেন। আসসালামু আলাইকুম এটা স্যার। হচ্ছে আমাদের আপডেটেড ES6 এর আপডেটেড ভার্সনের যে হচ্ছে ফিচারস গুলো আছে এর মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম। স্যার একদমই শর্ট ফর্ম করে ফেললাম। জি ভাই, কেউ কিছু বলতেছে? জি বললাম, আমার এখানে 4 মিনিট সময় আছে, আবার নামাজ শুরু হয়ে যাবে। আমি তো আসি স্যার, একটু ওকে আমার একটু ওকে প্রেজেন্টটা ওকে, দিয়ে কোনো দিন। সমস্যা নেই। জি 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 শিওর। আপনি একটু গ্রুপে লিখলাম, এইখানেও কিন্তু আমরা চাইলে এই যে প্যারামিটার পাস করে দিতে পারি। লাইক এরকম করে প্যারামিটার পাস করলাম, এখানে আমরা প্যারামিটারের মধ্যে আর্গুমেন্ট পাস করে দিতে পারি, ভ্যালুটা পাস করে দিই 10 বা 50, হ্যাঁ যে কোনো ভ্যালু পাস করে দিই, এবং কি এইটাকে আমরা এই কনসোল লগের মধ্যে আমরা যোগ করে দিই a প্লাস b। দেখি এটা কি কাজ করছে? হ্যাঁ, কাজ করছে। কাজ করছে। এখন একের বেশি যদি লাইন হইতো, নরমালি যদি আমি নরমালি এখানে এইভাবেও লিখি, হ্যাঁ এইভাবে লিখি, ডাইরেক্টলি এরকম ভাবে লিখে দিলাম, আরো ছোট করে দিলাম, এন্ড এই ফাংশনটাকেই ডাইরেক্টলি আমরা কনসোলের মধ্যে প্রিন্ট করাইতে চাই। এবার দেখি ইট অলসো ওয়ার্কিং। সো আমরা এরকম ভাবে লিখতে পারবো। কিন্তু যদি আমার কোড এক লাইনের বেশি হয় অ্যারো ফাংশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কার্লি ব্রেসেস নিয়ে এটার ভিতরে আমরা রিটার্ন করে সে এক লাইনের বেশি কোডগুলো লিখে দিব, যেটা হচ্ছে ফাংশন এক্সিকিউট করে আমার কাজ করে দিবে। এটা এইভাবে লিখলেও সে কাজ করে দিবে।
বাট আমি যদি এইটাকে রিটার্ন এখান থেকে আবার না করতাম, কার্লি ব্রেসেস দিয়ে যদি আবার রিটার্ন না করতাম, তাহলে কিন্তু সে আবার কাজ করতো না। দেখেন এটা কি কাজ করছে, আনডিফাইন্ড পাইছে। যখনই কার্লি ব্রেসেস দিব তখন এটা রিটার্ন করে দিতে হবে। আর যদি এক লাইনে লিখতে চাই আমরা, এক লাইনে লিখলে কার্লি ব্রেসেস ছাড়া সেটা রিটার্ন করা লাগে না, এটা অটোমেটিকলি রিটার্ন হয়ে যায়। এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো যে বলতেছি, এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভবিষ্যতে কাজ করতে গেলে কিন্তু এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে। তো সবাই নোট করে রাখেন, আর যারা নোট করেন নাই তারা ক্লাস ভিডিও দেখে নোট করবেন যে কোন ফাংশনের কি কি বিষয়বস্তু আছে। তো এই যে আমি এক লাইনে যে বিষয়টা বললাম, এক লাইনে লিখলে রিটার্ন করতে হয় না, বাট যখন আমরা কার্লি ব্রেসেস দিব, এক লাইনে বেশি লিখবো, তখন কিন্তু আবার ফাংশনটা কি করতে হবে, রিটার্ন করতে হবে যে কোডটা এক্সিকিউট করতেছি আমরা। এই যে সেম লাইনটাই আমি লিখলাম জাস্ট কার্লি ব্রেসেসের মধ্যে, সে কিন্তু এক্সিকিউট করতে পারতেছে না, তখন তার কি করে দিতে হচ্ছে, রিটার্ন করে দিতে হচ্ছে। এখন রিটার্ন করে দিচ্ছি, এখন আবার সে কাজ করতেছে। আবার যদি এক লাইনে লিখতে চাই সে কাজ করবে। তো আমরা নরমালি ডিফল্ট ভাবে ফাংশন যেভাবে লিখতে হয় সেটা দেখলাম, ফাংশনাল এক্সপ্রেশন দেখলাম, অ্যারো ফাংশন কিভাবে লিখতে হয় সেটা দেখলাম। অ্যারো ফাংশন আমরা কার্লি ব্রেসেসেও লিখতে পারি, এক লাইনেও লিখতে পারি, শর্ট ফর্ম দেখলাম। আরেকটা আছে আমাদের সেলফ ইনভোকড ফাংশন। এইটা দেখেন, এটা আরো মজা। সেলফ ইনভোকড ফাংশন, আইআইএফই, এটাকে হচ্ছে আইআইএফই ও বলা হয় শর্ট ফর্মে। আইআইএফই এর নাম হচ্ছে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশনস। ফুল ফর্ম কি, ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। এন্ড এটাকে আমরা নরমালি বলি হচ্ছে সেলফ ইনভোকিং ফাংশন। সেলফ ইনভোকিং ফাংশন, আমরা এতক্ষণ যে কয়টা ফাংশন দেখছি প্রত্যেকটা ফাংশনকেই কিন্তু কল করা লাগছে, তাই না? কল করা লাগছে না? কিন্তু এই ফাংশনকে কিন্তু কল করা লাগে না। এই সেলফ ইনভোক ফাংশন কি হয়, অটোমেটিকলি কল হয়ে যায়। নরমালি যদি আমি এটাকে একটু লিখে দেখাই আপনাদের, ধরেন এখান থেকে এটা একটু কপি করলাম, কপি করে আমি এই সেলফ ইনভোক ফাংশনটা নিচে আমি পেস্ট করলাম। এইটা নরমালি লিখতে হয় একটা, আমি যদি এখানে একটু করি ফাংশন, এই নরমালি এটাকে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে, প্যারান্থিসিসের মধ্যে রেখে দেন এটার মধ্যে ফাংশন লিখতে হয়। ফাংশন লিখেন, ফাংশন লিখার পরে আপনি হচ্ছে একটা প্যারামিটার দেন, প্যারামিটার দেওয়ার পরে আপনি একটা কার্লি ব্রেসেস দেন, কার্লি ব্রেসেস দিয়ে এর ভিতরে আপনি একটা কোড লিখেন। এই সবুজ সাহেব মিট করেন, স্বপ্নের পরে টেইলার্স এর পরে আর ওই লাইন আর কি বের বিপরীত পাশে তারা দেখছেন? সবুজ ভাই, ও সরি আমার এটা কি ইদে ফাংশন। ওকে, তো সেলফ ইনভোক ফাংশন, ফাংশন এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে ফাংশনটাকে লিখে দিলাম। এন্ড এখানে আমি যদি লিখি দিস ইজ অ্যান সেলফ ইনভোকড ফাংশন, দিস ইজ আ সেলফ ইনভোকড ফাংশন। এন্ড এখানে এটা লিখার পরে এরপরে হচ্ছে জাস্ট আমরা যেমন নরমালি ফাংশনকে কল করে দেই ফাংশনের নাম ধরে, এখানে তো আমি কোনো ফাংশনের নামই দেইনি, এখানে জাস্ট প্যারামিটারটাকে বলে দিলেই সে কি করে দেয়, ফাংশনটাকে অটোমেটিকলি রান করে দেয়। দেখছেন, দিস ইজ আ সেলফ ইনভোকড ফাংশন। এই ফাংশনটা কি আমাদের কল করা লাগছে, এই ফাংশনটা অটোমেটিকলি রান হয়ে গেছে। লাইক যে কোনো ফাংশন কোনো একটা বাটনে ক্লিক করার পর বা কোনো একটা ঘটনা ঘটার পর ফাংশন গুলো কাজ করে, এই যে এই ফাংশনও কাজ করবে কল করার পর বা কোনো ঘটনা ঘটার পর, এইটাও। বাট যদি এরকম হয় লাইক কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা পেজে ল্যান্ড করার পর সাথে সাথে একটা ফাংশন এক্সিকিউট হয়ে যাবে বা একটা হচ্ছে কোড পারফর্ম হয়ে যাবে, তখন আমরা এই সেলফ ইনভোক ফাংশনকে কল করতে পারি। লাইক ওইখানে শিফট সুইচ হবে, সাথে সাথে সেলফ ইনভোক ফাংশন কি করবে, ওর এক্সিকিউট মানে কোডটা, যে কোডটা আমরা এটার ভিতরে লিখে রাখবো সেটা অলরেডি অটোমেটিকলি এক্সিকিউট করে দিবে। তার জন্য তাকে কলও করা লাগবে না, তাকে ট্রিগারও করা লাগবে না, তাকে কি করা লাগবে না, কোনোভাবে ক্লিকও করা লাগবে না। ব্যাপারটাকে আমি বুঝতে পারছি? কয় ধরনের ফাংশন শিখলাম? হ্যাঁ, কলব্যাক ফাংশন, এই যে অ্যারো ফাংশন যেটা আমরা বললাম না, এটাকেও কলব্যাক ফাংশন বলে। কলব্যাক এই যে আমি যদি কলব্যাক ফাংশন, নেস্টেড ফাংশন, তাই না? এই যে আমি দেখাই নেস্টেড ফাংশন হচ্ছে ফাংশনের ভিতরে ফাংশন। কলব্যাক ফাংশন ইন জেএস, এই যে কলব্যাক ফাংশন ইন জেএস লিখলাম। A callback function is a function passed a argument into another function. একটা ফাংশনের আর্গুমেন্টকে আরেকটার ভিতরে পাস করাটাকে কলব্যাক ফাংশন বলে।
যেরকম এই যে এখানে ক্লিক করে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে ও একটা ফাংশন লিখছে। আমি যদি আরো একটু দেখার চেষ্টা করি, এই যে ফাংশন কলব্যাকস, এখানে উদাহরণস্বরূপ কি আছে, ট্রাই ইয়োরসেলফ, এখানে একটা ফাংশন লিখে রাখছে, ফাংশনের নাম ডিসপ্লে ডেট। এন্ড ডিসপ্লে ডেট ফাংশনটা ট্রিগার হলে কি হবে, ডেমোর মধ্যে ইনার এইচটিএমএল ডেটটাকে প্রিন্ট করবে। ডেট 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 কই লিখছে, ডেট ডেট মানে এই ডেট হচ্ছে একটা হচ্ছে মেথড, জাভাস্ক্রিপ্টের মেথড, যেখানে হচ্ছে আজকের ডেটটা দেখাবে। তো এই ফাংশনটা কখন রান হবে, যখন কেউ এই বাটনে ক্লিক করবে। বাটনে একটা আইডি দেওয়া আছে যেটাকে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে বলা হয়েছে। এই যে ক্লিক করছি, এটা কাজ করছে, এটা কল ব্যাক ফাংশন। এইটাকে আমরা নরমালিও লিখতে পারি। আমি এটাকে যদি একটু লিখে দেখাইতে চাই আপনাদের, নরমালি আমি একটা বাটন নেই, একটা বাটন নিলাম, নরমালি বাটনের মধ্যে আমি লিখলাম ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার। আমি এখানে একটা আইডি দিয়ে বাটনটাকে ধরতে চাই। আইডি নেম হইতে পারে আমার লাইক আইডি নেম হইতে পারে ডেমো। বাকি যেগুলো আছে এগুলোকে একটু বন্ধ রাখি আপাতত, এগুলো দরকার নেই আমার, সবকিছু কমেন্ট করে দিলাম। এইখানে নরমালি আপনি একটা ফাংশন লিখেন, সেটা আপনি কল ব্যাক ফাংশন লিখতে পারেন, নরমাল ফাংশনও লিখতে পারেন। নরমাল ফাংশন এইখানে ধরেন এই যে এই ফাংশনটাকে আমি কপি করে নিই, একটা ফাংশন দিলাম ডিসপ্লে ডেট নামক একটা ফাংশন, যেটার মধ্যে আমি বলছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো। ডকুমেন্ট থেকে গেট এলিমেন্ট বাই আইডি মানে ওই এলিমেন্টটাকে ধরে নিয়ে আসো যেটার নাম হচ্ছে ডেমো। তো এটাই লিখছি আমি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা তো আমরা আগেও দেখছি তাই না, ডকুমেন্ট থেকে কিভাবে গেট এলিমেন্ট করে নিয়ে আসতে হয়। এই যে আমরা যখন ইনার এইচটিএমএল দিয়ে চেঞ্জ করছিলাম একদম শুরুর ক্লাসে জাভাস্ক্রিপ্টে দেখেছিলাম না, জি, যে আউটপুট আমরা কয় ভাবে দেখাইতে পারি, কি কি, কনসোল দেখাইতে পারি, অ্যালার্ট দেখাইতে পারি, তারপর হচ্ছে ইনার এইচটিএমএল দিয়ে দেখাইতে পারি, আরেকটা কি দিয়ে দেখাইতে পারি, ডকুমেন্ট ডট রাইট দিয়ে দেখাইতে পারি। সো ইনার এইচটিএমএল এক্স্যাক্টলি। তো এইখানে আমরা এই ডেমোর মধ্যে প্রিন্ট করাবো কার মধ্যে, এটা তো মাই বাটন, এটা 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 এইভাবে না, এটা আমি জাস্ট দেখাই। এটা ডেমো, তো আমি এখানে দেখাইতে চাই ডেমো, আমি প্রিন্ট করাইতে চাই হচ্ছে একটা H1 এর ভিতরে। হ্যাঁ, H1 এর ভিতরে প্রিন্ট করাইতে চাই, H1 এর নাম দেই আমি ধরেন ডেমো। H1 টা কি আপাতত আছে ফাঁকা, H1 এর মধ্যে কোনো ভ্যালু নাই। আর এটাকে দেই হচ্ছে হ্যান্ডেল ক্লিক, হ্যান্ডেল ক্লিক নাম দিলাম। তো ডেমোর মধ্যে আমার প্রিন্ট হবে, ডেমোর মধ্যে কি প্রিন্ট হবে, ডেমোর মধ্যে হবে ডেট প্রিন্ট। ডেট প্রিন্ট না হয় আমি নরমালি এখানে লিখতেছি এটা সে হ্যালো নামক ফাংশন, আর এখানে ইনার এইচটিএমএল এ হবে হ্যালো হ্যালো ম্যাঙ্গো স্টুডেন্টস। ওকে, হ্যালো ম্যাঙ্গো স্টুডেন্টস এখানে লিখলাম, হ্যালো ডেভেলপার্স। ওকে, হ্যালো ডেভেলপার্স, হ্যালো ম্যাঙ্গো স্টুডেন্টস, যেটা মন চায় লিখেন। এখন এই H1 টাকে, যে H1 এর মধ্যে কোনো কিছু লেখা নাই, সেই H1 এর মধ্যে আমরা ইনার এইচটিএমএল করে হ্যালো ম্যাঙ্গো স্টুডেন্টসটাকে প্রিন্ট করাতে চাই। তাই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো নামক যে আইডিটা আছে, এই যে এটাকে ধরে নিয়ে আসলাম, এটার মধ্যে ইনার এইচটিএমএল দিয়ে হ্যালো ম্যাঙ্গো স্টুডেন্টসটাকে লিখে দিলাম। কিন্তু এটা লেখাটা কাজ করবে কখন, যখন সে হ্যালো নামক এই ফাংশনটাকে কেউ কি করবে, ট্রিগার করবে বা কল করবে। এখন এই ফাংশনটাকে আমি একটু ট্রিগার করে দেখাইতে চাই। কিভাবে ট্রিগার করব, যখন কেউ এই বাটনে ক্লিক করবে, বাটনের মধ্যে একটা কি দিয়ে রাখছি, হ্যান্ডেল ক্লিক নামক আইডি দিয়ে রাখছি। হ্যাঁ, এখন এই আইডিটাকে ধরে আমি মূলত প্রিন্ট করাবো। সো এই আইডিটাকে ধরার জন্য আমি সেম ভাবে এখান থেকে কোডটা নিয়ে আসি। নরমালি আমি লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা কি নামে নিছিলাম আইডিটাকে, হ্যান্ডেল ক্লিক, ডেমো নামে নয়, হ্যান্ডেল নামে, হ্যান্ডেল ক্লিক। হ্যান্ডেল ক্লিক নামক যে এলিমেন্টটা আছে ওইটার উপরে যখন অ্যাড ইভেন্ট লিসেনার মানে কোন একটা ইভেন্ট ঘটবে, এই যে আমি বাটনটা নিছি, বাটনটাকে ক্লিক করতেছি, ক্লিক করাটা কি একটা ইভেন্ট না? জি, এই যে বাটন, এটাকে যখন ক্লিক করব তখন একটা ইভেন্ট ঘটবে। কি ইভেন্ট ঘটবে, এই যে আমি ফার্স্টে বললাম যে এই বাটনটাকে তুমি আগে সিলেক্ট করে ধরে নিয়ে আসো, যেটার নাম হচ্ছে হ্যান্ডেল ক্লিক করলাম। এইটার উপরে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার ঘটাবো, মানে একটা ইভেন্ট ঘটলে পরে কি হবে, ক্লিক ইভেন্ট। একটা অ্যাড ইভেন্ট লিসেনারটা মূলত আমি একটু লিখে দেখাই কিরকম হয়। অ্যাড ইভেন্ট লিসেনারটা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা হচ্ছে মেথড বা জাভাস্ক্রিপ্টের একটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন। অ্যাড ইভেন্ট লিসেনারটা দিয়ে আমরা মূলত কোনো ইভেন্টটাকে ধরি। এখন ইভেন্টটা কি হচ্ছে, একটা আপনার হচ্ছে একটা আপনার স্ট্রিং দিয়ে আপনার এখানে লিখতে হবে বা হচ্ছে এখানে কোটেশন দিয়ে লিখতে হবে, এখানে ক্লিক, ইভেন্টটা ঘটতেছে কি ক্লিক। আর ইভেন্টটা ঘটলে পরে আমি কি চাচ্ছি, কমা দিয়ে লিখবো। ইভেন্টটা ঘটলে পরে আমি চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড নামক যে আমার ফাংশনটা আছে সেই ফাংশনটাকে তুমি কি করে দিবা, রান করে দিবা।
এই যে যেটা ওরা করছে, ঠিক আছে। আমরা এবার যদি একটু দেখি, এই ক্লিক করলাম, রিলোড দিতে হবে, হ্যাঁ ক্লিক করলাম। এবার দেখেন হ্যালো ম্যাঙ্গো স্টুডেন্টসটা কি আমার এখানে আসছে, ফাংশনটাকে ট্রিগার করতে পারছি, এটাকেও কল ব্যাক ফাংশন বলা হয়। এবার আমরা যেগুলো লিখছি এগুলোকেও কল ব্যাক ফাংশন বলা হয়। বুঝাতে পারছি? জি অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে মূলত বাটনটা যে ক্লিক হচ্ছে সেই ক্লিকের ইভেন্টটাকে আমরা ধরলাম, এই যে ক্লিক, আর ক্লিক হইলে পরে এই সে হ্যালো মানে এই যে ফাংশনটা, যে ফাংশনটা অলরেডি লিখে রাখছি ওই ফাংশনটাকে ট্রিগার করে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত নাকি ওই বাটনে ক্লিক করবে ততক্ষণ পর্যন্ত এই ফাংশনটা আমার কি হবে না, ট্রিগার হবে না। তো এই বাটনটাকে ধরার জন্য এই আইডিটা ধরছি, যে এই বাটনটাকে তুমি ধরো, এতটুকু পর্যন্ত বাটনটাকে ধরছি, গেট এলিমেন্ট বাই আইডি হ্যান্ডেল ক্লিক বাটন, বা হ্যান্ডেল ক্লিকের জায়গায় বিটিএন নাম দিতে পারতাম, বিটিএন বাটন, হ্যাঁ যে কোনো নাম দিতে পারেন, আপনার বিষয়। তো বিটিএন, ডবল বিটিএন নামক বাটনটাকে আমরা ধরলাম, বিটিএন নামক বাটনটাকে ধরে এই বাটনের উপরে আমরা একটা অ্যাড ইভেন্ট লিসেনার চালাইলাম। সেই বাটনের উপরে কেউ ক্লিক করলে, ক্লিক ইভেন্ট করলে তুমি সে হ্যালো নামক ফাংশনটা ট্রিগার করে দিবা। আর অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে ফাংশনকে কল করলে আমাদের প্যারামিটার আর বলা লাগে না, মানে যে প্যারানথিসিস আর দেওয়া লাগে না, ডাইরেক্টলি ফাংশনের নামটা ধরে দিলেই আমাদের ফাংশনটার কাজ হয়ে যায়। এখন আমি যদি ক্লিক করি ফাংশনটা ট্রিগার হয়ে গেল, এন্ড ফাংশনের ভিতরে যে কোডটা দেওয়া আছে সেই কোডটা কি হয়ে গেল, এক্সিকিউটেড হয়ে গেল। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? জি বুঝাইতে পারছি। একদমই ইজি, হ্যাঁ বিষয়টা একদমই ইজি, জাস্ট হচ্ছে আপনাদের ধরে ধরে একটু প্র্যাকটিস করা লাগবে। আমি তেমন কঠিন কিছুই দেখাইনি, আমি ম্যাথ ট্যাথ কিছুই করে দেখাই নাই, আমি সিম্পলি জাস্ট কনসোল করে করে প্রিন্ট করে দেখাইলাম। আমরা কাজ যখন করব তখন জিনিসগুলো আস্তে 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 আমি কমপ্লেক্স জিনিসগুলো দেখাবো, আরো ইজি হয়ে ভাইয়া যাবে। ওই যে গেট এলিমেন্ট আইডি, হুম, ওই যে উপরে যেটা সে হ্যালো ফাংশন, সেই হ্যালো ফাংশনে যে ডেমো যে আইডিটা দিলাম, এই আইডিটা কি দেওয়ার দরকার ছিল? হ্যাঁ এই যে এই আইডিটা যে দিলাম, এই আইডির মধ্যে আমরা কি করতেছি বলেন তো? এই এই আইডিটার আইডির পর কি আমাকে আবার এইচটিএমএল ব্যাক করতেছি এটা নাকি? এটা ইনার আমাদের রেজাল্টটা এইচটিএমএল এ এসটিএমএল দিয়ে, আমি বলি ইনার এসটিএমএল দিয়ে আমরা একটা লেখাকে এই ট্যাগটার ভিতরে আমরা ইনার এসটিএমএল করে দিচ্ছি। এই ট্যাগটা আমি এটা বোঝানোর জন্য আরেকটু ইজি ওয়েতে আপনাকে বুঝাই আগে। এই যে H1 ট্যাগটা, H1 ট্যাগের মধ্যে কি আছে দেখেন তো? H1 ট্যাগের মধ্যে কোনো লেখা আছে আমাদের? না কোনো লেখা নেই, H1 ট্যাগটা শুধু কি একটা খালি আইডি না? আছে। হ্যাঁ শুধু একটা আইডি আছে, আইডি একটা নাম জাস্ট, কিন্তু H1 ট্যাগটা তো ফাঁকা, তাই না? এখন এই যে আইডিটা দিলাম, জি এই আইডিটাকে আমরা যদি জাভাস্ক্রিপ্টে ধরতে চাই বা এই এলিমেন্টটাকে ধরতে চাই, এই এলিমেন্টটাকে তো আমরা কোনো কিছু দ্বারা কল করব, তাই না? তো এই জন্য আমি এখানে লিখলাম ডকুমেন্ট। ডকুমেন্ট কোনটা? এই যে আমরা এইচটিএমএল এর মধ্যে যা লিখবো পুরোটাই ডকুমেন্ট। ডকুমেন্ট ডট গেট করো মানে নিয়ে আসো, গেট করে নিয়ে আসো কাকে? এলিমেন্টকে, বাই আইডি মানে কি এলিমেন্টের নাম দ্বারা এলিমেন্টকে গেট করে নিয়ে আসো। কোথা থেকে নিয়ে আসবে? ডকুমেন্ট থেকে নিয়ে আসবে। এতটুকু জিনিস কি আমরা বুঝতে পারছি? হ্যালো জি ভাই। হ্যালো, আচ্ছা মুশফিক ভাই মনে কথা বলতেছিল, আছেন? একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ নাহলে আসি ভাই, বুঝবেন আসি না। আসি আসি জি জি জি, আসি ভাই, যে বাবুকে কাটতেছে তো ওই জন্য মানে মিউট করা আর কি। ডকুমেন্ট থেকে আমরা কি করলাম? গেট করে নিয়ে আসলাম বাই আইডি। আইডির নামটা আমরা জাস্ট এখানে বলে দিব, আইডির নামটা কি দিছিলাম? ডেমো। এই ডেমো নামক আইডি নামটা আমরা ডকুমেন্ট থেকে গেট করে নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমরা একটু কনসোল করে দেখতে চাই, একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেন, ভ্যারিয়েবলের নামও দিলাম ডেমো, যে কোনো নাম দিতে পারেন। এই ভ্যারিয়েবলটাকে আমরা কনসোলের মধ্যে যদি প্রিন্ট করাই তাহলে আপনি দেখবেন, এটা অলরেডি আমি দেখাইছিলাম, তাও আরেকবার দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আপাতত ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে কি পাইছি দেখেন তো? এখানে H1 ট্যাগটাকে পাইছি। পুরা H1 ট্যাগটাকে কিন্তু আমরা কি করছি? ডকুমেন্ট থেকে গেট এলিমেন্ট করছি, মানে এলিমেন্টটাকে গেট করছি। এইটা কি H1 এর পুরো, এটা কি একটা এলিমেন্ট না? হ্যাঁ এলিমেন্ট। এলিমেন্টটাকে আমরা গেট করছি, গেট করে এলিমেন্টের নাম ছিল আইডি, আইডির নাম ছিল হচ্ছে ডেমো। ডেমো নামক আইডি দ্বারা আমরা এই এলিমেন্টটাকে গেট করে এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। ভ্যারিয়েবলটাকে যখন আমরা কনসোল লক করছি তখন আমরা পুরো এলিমেন্টটাকে কনসোলে দেখতে পাচ্ছি। এখন এই এলিমেন্টের মধ্যে যদি আমাদের কোনো টেক্সটকে দিয়ে দিতে হয় তখন আমরা ইউজ করতে পারি কি? ইনার এইচটিএমএল। সেম কাজটাই এখানে ইনার করছি। এইচটিএমএল, ইনার টেক্সট, ইনার কন্টেন্ট। হ্যাঁ ভাই এখানে কি ইনার টেক্সট দিলে কাজ করবে? ইনার টেক্সট দিলে কাজ করবে, ইনার টেক্সট দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। এইচটিএমএল এখন দিলে আর এইচটিএমএল এখানে শুধু সহ লেখা। ডেমো ডট ইনার টেক্সট বা ইনার এইচটিএমএল দিলেই তো কাজ করবে, তাই না? এখন যদি আমি হ্যাঁ শুধু ডেমো হ্যাঁ দেই,
ডেমো ডট ইনার টেক্সট বা ইনার HTML এর পুরা গেটের বাই আইডি এটা কাটে দিলে তাহলে তো আপনি এলিমেন্টটাকে গেটই করলেন না, ও কার ভিতরে ইনার এটা স্টেটমেন্ট কেটে Demo দিয়েছে dot যে আমি demo তো dot- প্রথমে তো ডেমো ও আমি কল inner করছি। ডেমো তো ও নিছি আচ্ছা ডেমো এইটা এটা হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, হ্যাঁ, ডেমোটা আমি তো স্টোর ডেমোটাকে করে কল রাখছেন, করছি না। এটা তো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখছেন। হ্যাঁ হ্যাঁ, এই ভ্যারিয়েবলের Demo মধ্যে dot স্টোর দিলেই করে যদি আপনি ডেমো ডট হ্যাঁ, ইনার demo স্টেটমেন্ট dot- দেন তাও কাজ করবে, হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট তাও কাজ HTML করবে। আমি এটাই বলছি। তাও কাজ করবে, এই যে কাজ করছে দেখছেন। একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেও রাখতে পারেন, জাস্ট এই জিনিসটা স্টোর H1টা কি এখন এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে, তো এই ভ্যারিয়েবলটাকে এর মধ্যে ইনার HTML করা এবং কি পুরো লাইনটার মধ্যে ইনার HTML করা একই কথা, তাই না? একই একই। সো আমরা এইভাবে করলেও হবে, এভাবে করলেও হবে। এখন এটা যে আমি করে রাখছি, ইনার HTML করে রাখছি, এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত মানে ইনার HTML করবে না যতক্ষণ পর্যন্ত না এই ফাংশনটাকে কল করব। আর এই ফাংশনটাকে আমরা কল করতেছি কখন? যখন এই বাটনটাতে কেউ ক্লিক করতেছে, আর এই বাটনটা ক্লিকটাকে ধরার জন্য আমরা অ্যাড ইভেন্ট লিস্টেনার ইউজ করছি। এটাকেও আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, লাইক লেট btn। শুধু Let বাটনটারে BTN এর একটা মধ্যে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে অ্যাড করি। হ্যাঁ, এই ভেরিয়েবলের মধ্যে অ্যাড করলাম, এন্ড ভেরিয়েবলের মধ্যে অ্যাড করার পরে আমরা অ্যাড ইভেন্ট লিসেনারটাকে কাট করে দেই। এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি btn, মানে এই যে বাটনটাকে ধরে নিয়ে আসলাম আমরা, সেম ভাবে যেভাবে H1টাকে ধরে নিয়ে আসছি সেম ভাবে ধরে নিয়ে এসে এবার যদি আমি একটু বলি যে btn এর মধ্যে তুমি কি করবা, ডট BTN অ্যাড dot ইভেন্ট লিসেনার করবা। add event listener, অ্যাড ইভেন্ট লিসেনার কি কি ইভেন্ট ধরবে? ও ক্লিক ইভেন্ট ধরবে। click event, ক্লিক ইভেন্ট ধরার পর comma, কি করবে? ক্লিক ইভেন্ট ধরার পর সেই হ্যালো নামক যে ফাংশনটা call ফাংশনটা করে আছে দিবে। ওই ফাংশনটাকে ট্রিগার করে দিবে। এন্ড এবার যদি আমি একটু রিলোড দেই, ক্লিক করি, সেম কাজটাই কি করছে। হচ্ছে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি এবার? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি জি ঘুরে ফিরে 100% বোঝাইতে পারছি। একই কথা। তো ফাংশন আমরা কয় ভাবে শিখলাম, কয় ধরনের শিখলাম? 4 Function- ধরনের, তাই না? জি কি কি বলেন তো? জেনারেল ফাংশন, ফাংশন এক্সপ্রেস, তারপরে অ্যারো ফাংশন, কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন এটা একই কথা। আমরা অ্যারো ফাংশন এত বললাম, এরপরে হচ্ছে সেলফ ইনভোক ফাংশন, যেটা Self হচ্ছে এই যে invoke। একা একা কল হয়ে যায়। জি হ্যাঁ, জি সেলফ ইনভোক ফাংশন। সেলফ ইনভোক। তো এই ফাংশন গুলো আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন এবং কি এরকম ভাবে যে আমি এই যে এক্সিকিউট করছি এই বিষয়গুলো আপনারা চেষ্টা করে দেখবেন, ঠিক আছে? এটা জি। সবার টাস্ক থাকবে এবং কি ফাংশন দিয়ে একটা হোমওয়ার্ক দিব, কিন্তু আমাদের অলরেডি ক্লাসই শেষ, 8টা বেজে গেছে। সো আপনারা এটা আপাতত প্র্যাকটিস করেন। আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপে একটা ইয়া দিয়ে দিব, টাস্ক দিয়ে দিব, হ্যাঁ, নামাজের পর, ঠিক আছে? হ্যাঁ ভাই দ্রুত দিয়ে দেন কারণ পরশু দিনই তো ক্লাস। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই সমস্যা নেই, এটা ইজি, এটা পারবেন, এটা পারবেন। আমি তো আপনাদের এই যে রিসোর্স তো দিয়ে দিছি, যে W3 থেকে দেখে দেখে পড়বেন। এখানে এই যে সুন্দরভাবে দেওয়া আছে বিষয়গুলো, এখান থেকে দেখে দেখে নোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। এটা আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর আরো 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 এই যে আমরা হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশনস আছে, এগুলো আমরা দেখবো পরবর্তী সময়। সেট টাইম হ্যাঁ, আউট, সেট ইন, built-in এগুলো হচ্ছে জাভা, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন, যেগুলো হচ্ছে মেথডও বলা হয়, জাভাস্ক্রিপ্ট মেথডস। হ্যাঁ, বিল্ট ইন ফাংশন, প্রি ডিফাইন্ড ফাংশন, এগুলা হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই ফাংশন, জাস্ট নাম ধরে কল করলেই ওর কাজটা করা হয়। যেরকম এই যে অ্যাড ইভেন্ট লিসেনার, এটাও কিন্তু একটা জাভাস্ক্রিপ্টের প্রি ডিফাইন্ড জি ফাংশন। ম্যাথ ফাংশন, এটার মধ্যে কি ইভেন্টটাকে ধরছে আর একটাকে ফাংশনকে কল করার আমাকে সুযোগ দিচ্ছে, তাই না? এরকম আরো অনেক কিছু আমরা দেখবো। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখতেছি। অ্যাটেন্ডেন্সটা একটু দিতে হবে, অ্যাটেন্ডেন্সটা একটু দেওয়ার জন্য সবার একটু চাচ্ছি, আমি সহযোগিতা চাচ্ছি। যারা চলে গেছে বা মেসেজ দিয়ে গেছে তাদের নামগুলো আমাকে একটু বলেন।